ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পেজ নাম্বার 191 191 এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই অবধি করেছিলাম। একটা দুধের কৌটো, সেখানে মুখবন্ধ কৌটোর কতগুলো বক্রতল, দুটি, এই সমস্ত লেখা আছে। এগুলো আমরা সমস্ত কমপ্লিট করেছিলাম, আমরা এটা পড়িয়েছিলাম। এবার এখানে দেখতে পাচ্ছি যে ফাঁকা ঘরগুলি পূরণ করো। ফাঁকা ঘরগুলি পূরণ করার মধ্যে নিরেট চোঙের উদাহরণ, নিরেট চোঙের উদাহরণ এইটা পড়তে, এইটা নিরেট চোঙের উদাহরণ। তো যদি তোমরা একটা নিরেট লোহার রড ধরো, নিরেট লোহার রড যদি তোমরা ধরো, তাহলে তার তল সংখ্যা কতগুলো হচ্ছে? একটা, ওপরে, নিচে আর 4-5টা, তাহলে 3টে তল সংখ্যা। তলের ধরন কি? দুটো সমতল, একটা বক্রতল। তলের ধরন কি? দুটি সমতল, একটি বক্রতল। কিরম অঙ্কনটা হবে একবার দেখিয়ে দেওয়া যাক। এই যদি আমার একটা নিরেট লোহার রড হয়, তাহলে নিরেট মানে কি? এই দিকটাও সলিড, নিরেট। নিচের দিকটা জাস্ট আমি এরমভাবে এঁকে দেখাচ্ছি, এটাও তাহলে নিরেট, এটাও সলিড, তাই না? তাহলে এটা একটা তল, যেটা হলো কিনা সমতল, সমতল 1। নিচে আমি পাচ্ছি সমতল 2, আর এর 4-5টা মানে এইটা, এটা হলো বক্রতল 1। তাহলে সব মিলিয়ে কতগুলো হলো? একটা তল, আর ওপরে নিচে দুটো তল, টোটাল 3টে তল হলো। আমরা চলে আসছি পেজ নাম্বার 192, 192। আমরা দেখতে পাচ্ছি যে ঘন বস্তু দেখে খুঁজি। আমার মনে হয় এটাও আমরা করে ফেলেছিলাম, ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ অর্থাৎ ফাঁপা চোঙ মানে হচ্ছে ওই, মনে করো এরম একটা চোঙ আছে, এর খুব ক্লোজ দিয়ে এরকম যদি কোনো ইয়ে হয় আর কি, হলো সিলিন্ডার যাকে বলে, হলো সিলিন্ডার, ঠিক আছে? এটা হলো ফাঁপা চোঙ। আর এটা হলো নিরেট চোঙ। তো এইগুলো আমাদের হয়ে গেছে। কিন্তু এবার ফাঁকা ঘরগুলো পূরণ করি। তাতে দেখানো আছে যে ফাঁপা চোঙের উদাহরণ, তল সংখ্যা, তলের ধরন। দেখো, এখন যদি দুরকম ব্যাপারটা হয়, সেটা হচ্ছে যদি কোনো কারণে ফাঁপা চোঙের বাইরের যে তলটা, বাইরের যে সারফেস আর ভেতরের যে সারফেস, সেটা যদি খুব ক্লোজ হয়, অর্থাৎ ফাঁপা মানে এর দেওয়ালটা যদি খুব পাতলা হয়, তাহলে সেক্ষেত্রে আমি ওপরের এই যে সমতল ভাবটা আমি বুঝতে পারবো না। তখন কিন্তু এই ফাঁপা চোঙের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি সেটাকেই ফাঁপা চোঙ বলে। তো এই ফাঁপা চোঙের ক্ষেত্রে কিন্তু উদাহরণ কি বলতে পারি? উদাহরণ হচ্ছে পাতলা রড নয়, পাতলা নল, মানে পাইপ যাকে বলে আর কি। এরকম স্ট্রেট লোহার পাইপ হতে পারে, যে কোনো কিছুর পাইপ হতে পারে। পাইপ মানে ভেতরটা ফাঁপা, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো সমতল থাকবে না, নিচেও কোনো সমতল থাকবে না, তার একটাই তল থাকবে, সেটা হলো বক্রতল। তাহলে ফাঁপা চোঙের উদাহরণ দিতে গিয়ে আমি বলতে পারি যে নল। এবার নল লোহার হতে পারে, প্লাস্টিক হতে পারে, পিভিসি হতে পারে, যা খুশি হতে পারে।
তো এরকম একটা নল হলো ফাঁপা চোঙের উদাহরণ, এবং সেখানে তল সংখ্যা কত? সেখানে তল সংখ্যা হচ্ছে একটাই, এবং সেটি হলো বক্রতল। একটি তল না, না 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 না, একটি তল হবে না, তল সংখ্যা কিন্তু সেক্ষেত্রে দুটো। কেন বলো তো? একটা হচ্ছে বক্রতল ব্র্যাকেটে বাইরে, অর্থাৎ এক্সটার্নাল, আর একটা আছে বক্রতল দুই, এটা হচ্ছে ভিতরে, ইন্টারনাল। তার মানে এই বাইরের দিকে তো একটা তল আমরা পাচ্ছি, আর ভেতরের দিকের তলটা সেটাও তো একটা তল। ন্যাচারালি ফাঁপা চোঙের ক্ষেত্রে তল সংখ্যা দুটিই হলো বক্রতল, একটি ভিতরের দিকে, একটি বাইরের দিকে। এটা কিন্তু একটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং বিষয় হলো, এবং তোমাদের কাছেও তোমরাও ব্যাপারটা বুঝলে। আমি বোর্ডেতে বিভিন্ন রকম আঁকা তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, ওই বক্সটা পূরণ করার পরেই এবারে আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি ও মাটির পিরামিড তৈরি করি। মাটির পিরামিড তোমাদের তৈরি করতে হবে না, এখন ওই সমস্ত মাটি টাটি ঘাঁটতে হবে না। তোমরা একটা কাজ করতে পারো, সে কাজটা হচ্ছে যে বাড়িতে মা যখন রুটি করবেন তখন তো আটা মাখেন, ওখান থেকে অল্প একটু আটা, মাখা আটা নিয়ে তুমি একটা পিরামিড তৈরি করার চেষ্টা করতে পারো। ঠিক আছে? মাটি টাটিতে হাত দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তো পিরামিড কিরম দেখতে হয় সেটা তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো পিরামিড ইমেজ, তাহলেই তোমরা গ্রিসের পিরামিড দেখতে পাবে। পিরামিড মোটামুটি এরকম হয়, মানে পিরামিড দেখতে এরম হয় আর কি। মানে আমি বলতেই পারি যে পিরামিড এরম দেখতে হয়, বুঝতে পারছো? এরকম দেখতে হয়, বা এরকমও দেখতে হতে পারে। ঠিক আছে? তো মোটামুটি নিচের দিকটা কোন জ্যামিতিক আকার বিশিষ্ট? নিচের দিক মানে বেস, এই নিচটাকে বলা হয় ভূমি বা বেস। এই নিচটাকে বলা হয় ভূমি বা বেস। তো এর ওপরে নির্ভর করে কিন্তু আমরা আমাদের এই পিরামিডের বিভিন্ন রকম নাম হয়। যেমন আমরা যেটা দেখছি এটি চতুর্ভুজ পিরামিড, আর এইটা যেটা দেখছি এটার ওদিকে আরেকটা তল যদি থাকে, মানে আমি যদি ধরে নিই তাহলে এটাও চতুর্ভুজ আকৃতি, আর যদি এটা জাস্ট এরকম থাকে তাহলে এটা ত্রিভুজ আকৃতি। তাহলে এই রকম ধরনের তোমাদের বইতে যে ছবি দেওয়া আছে সেই ছবি অনুযায়ী, অর্থাৎ এই ছবি অনুযায়ী এটা চতুর্ভুজ পিরামিড। অবশ্যই এটা চতুর্ভুজ পিরামিড। ঠিক আছে? চতুর্ভুজ পিরামিড। ড্যাশটি পার্শ্বতল। পার্শ্বতল কতগুলো? পার্শ্বতল হচ্ছে 1, 2, 3, 4, এবং
দাঁড়াও, পার্শ্বতলগুলির আকার তো ত্রিভুজাকৃতি। পার্শ্বতলগুলি অগ্রভাগ ক্রমশ সরু হয়ে একটি বিন্দুতে মিশেছে। এই পিরামিডের মোট তল 5টি। মোট তল 5টি। পার্শ্বতলগুলির আকার, হ্যাঁ, তাহলে এই প্রথম যে আমি দেখাই, এই যে প্রথম বক্সটা আছে, এই প্রথম বক্সে লিখবে 4টি। তাহলে 4টি পার্শ্বতল, 1টা 2টো 3টে, ওপারে একটা, 4টে। পার্শ্বতলগুলির আকার হচ্ছে ত্রিভুজাকৃতি, ত্রিভুজ আকৃতির পার্শ্বতলের আকার। তাহলে এখানে লিখবে পার্শ্বতলগুলির আকার ত্রিভুজ আকৃতি বা ত্রিভুজ। পার্শ্বতলগুলির আকার ত্রিভুজ। পার্শ্বতলগুলির অগ্রভাগ মানে মাথা ক্রমশ সরু হয়ে একটি বিন্দুতে মিশেছে। তাহলে এই বক্সটায় লিখবে বিন্দুতে মিশেছে। এই পিরামিডের মোট তল 5টি। 1টা 2টো 3টে 4টে, নিচেরটা 5টা। ঠিক আছে, মোট তল 5টি। তবে পিরামিডের তলদেশ ত্রিভুজাকার অথবা বহুভুজাকার হতে পারে। সেটা তো বলেইছি যে এটা চতুর্ভুজাকারও হতে পারে, ত্রিভুজাকারও হতে পারে। ঠিক আছে, দেখো ঠিক তার পরেই একটা ত্রিভুজাকার পিরামিডের ছবি দেওয়া হয়েছে। এটা আমি ক্যামেরার সামনে নিয়ে গিয়ে আরো বেশি করে দেখাচ্ছি। এই যে একটা ত্রিভুজাকার পিরামিডের ছবি দেখানো হয়েছে। এই পিরামিডের আরেক নাম হচ্ছে চতুস্তলক। এই পিরামিডের আরেকটা নাম হচ্ছে চতুস্তলক। ঠিক আছে, চতুস্তলক কেন তো পরিষ্কার, কারণ 4টে তল আছে, তাই এটি চতুস্তলক। ঠিক আছে, আমি এগুলোকে মুছে দিয়ে চতুস্তলক আঁকার চেষ্টা করছি। দেখো, লক্ষ্য করার বিষয় হচ্ছে তো এই পিরামিডটি ত্রিভুজাকার পিরামিড। এর আরেকটা নাম হচ্ছে চতুস্তলক। এই চতুস্তলকে মোট 4টে তল আছে। তল নাম্বার 1, 2, ওপারে একটা 3, নিচে একটা 4। তাহলে এই চতুস্তলকে মোট 4টি তল আছে। 4টি তল আছে, এটা ইংলিশ মিডিয়ামদের জন্য লিখলাম। তলদেশ একটি, তলদেশ একটি, এবং পার্শ্বতল 1টা 2টো 3টে। পার্শ্বতল 3টি। চতুস্তলকের প্রতিটি তল ত্রিভুজাকার, 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 ত্রিভুজাকার। তাহলে ত্রিভুজাকার ক্ষেত্র। চতুস্তলকের প্রতিটি তল ত্রিভুজাকার ক্ষেত্র। তাহলে চতুস্তলকের প্রতিটি তল, ওই বক্সের মধ্যে লিখছো ত্রিভুজাকার ক্ষেত্র। আমরা তার তলাতেই দেখতে পাচ্ছি যে ফাঁকা ঘরগুলো পূরণ করি। প্রথম কথা হচ্ছে পিরামিডের ধরন, ভূমি ত্রিভুজাকার, ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র। তাহলে আমরা আগে এগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করি এবং তারপরে এই ফাঁকা ঘর পূরণেরও জন্য ছবি আঁকি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এইটা,
এইটার ক্ষেত্রে প্রথমেই তুমি কি দেখতে পাচ্ছ? পিরামিডের ধরন। পিরামিডের ধরন, পিরামিডের ধরন কি? পিরামিডের ধরন হচ্ছে ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র। তল সংখ্যা কি হবে? ত্রিভুজাকার ক্ষেত্র মানে কি? ত্রিভুজাকার ক্ষেত্র মানে হচ্ছে এই পাশে আমি এঁকেও দিচ্ছি তোমার সুবিধা হওয়ার জন্য। তাহলে তল সংখ্যা 1 2 3 4, চারটি। ধার সংখ্যা কতগুলো? 1 2 3, 1 2 3 মানে 1 2 3 4 5 6, 6টি। শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 1 2 3 4, এবং তারপর হচ্ছে তলের ধরন। তলের ধরন কি? তলের ধরন হচ্ছে সমতল। তলের ধরন বলতে আমরা সমতল, বক্রতল এগুলো বুঝি। তলের ধরন হচ্ছে সমতল, ঠিক আছে? কারণ ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র, তাহলে ত্রিভুজাকার সমতল হতে পারে। ত্রিভুজাকার সমতল, ত্রিভুজাকার সমতল, ত্রিভুজাকার সমতল। আবার এখানে বলা হচ্ছে ভূমি চতুর্ভুজাকার। ভূমি চতুর্ভুজাকার মানে হচ্ছে এইরকম টাইপের জিনিসটা। সেক্ষেত্রে তল সংখ্যা কত? 1 2 3 4 5। ধার সংখ্যা 1 2 3 4 5 6 7 8। শীর্ষবিন্দুর সংখ্যা 1 2 3 4 5। তলের ধরন, তলের ধরন হচ্ছে তলের ধরন কি? তলের ধরন তো 1 2 3 4, চারটি ত্রিভুজাকার সমতল আর একটি চতুর্ভুজাকার সমতল। এই পুরোটা আমি কিন্তু লিখে দিলাম, পড়িয়েও দিলাম। আজকে এই অবধি। এর পরের দিন আমরা শুরু করব 193 পাতা থেকে। এই যে 193 পাতাটা লক্ষ্য করো, 193 পাতাটা লক্ষ্য করো। এই যে দেখো, এর এখান থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে আজ এই অবধি। এর পরের দিনকে আবার আমরা পড়াবো। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মার কথা শুনে চলো, মন দিয়ে লেখাপড়া করো। যা পড়াচ্ছি সেটা কি পড়ো, দেখবে এতেই হবে।